তো আমরা চলে আসলাম এই মুহূর্তে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্টে। তো হ্যালো বন্ধুরা, সবাই গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে। তো আজকে আমরা বেরোচ্ছি একদিনের একটা ওয়ান ডে রাইডে, যেখানে তোমরা একদিনের জন্য গিয়ে খুবই সুন্দর একটি ইউনিক জায়গা, সেখানে গিয়ে একটা দিন স্পেন্ড করে দিনে দিন ফিরে আসতে পারবে। তো আমি আজকে তোমাকে নিয়ে যাবো একটা নতুন রকমের একটা জায়গায়, পুরো নতুন টেস্টের একটা জায়গায়, যেখানে তোমরা একদিনের জন্য যাবে ঠিক, কিন্তু দারুণ এনজয় করবে সেই জায়গাটাকে। আর আশা করছি তোমার জন্য পুরোপুরি একটা নতুন জায়গা। তো এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতে, আর বারাসাতে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্যান্ডেল। তো এখন যেহেতু কালী পুজো, তো সেই কারণে এখন চারিদিকে কালী পুজোর প্যান্ডেল লাইটিং তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা যাচ্ছি এই মুহূর্তে শতদল মাঠের পাশ দিয়ে, শতদল পুজো যে তোমরা দেখতে পাচ্ছ, শতদলের পুজো। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমরা উঠে পড়লাম যশোর রোডে। আর আজকে আমি তোমাকে যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গা হলো একটা রিজার্ভ ফরেস্ট, যার নাম হলো বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট নামেও এটা পরিচিত, যেটা বনগাঁ থেকে, বনগাঁ স্টেশন থেকে প্রায় আরও 20-25 কিলোমিটার দূরে। তো তোমরা আজকে আমার একটা নতুন অবতার হয়তো দেখতে পাচ্ছ আমার বাইকও চেঞ্জ। আমি নিয়ে যাচ্ছি আজকে এক্সপালস 200। তো এই বাইকটা কিন্তু আমার না, এই বাইকটা দীপের বাইক, সুস্মিতার ভাই। তো আজকে আমি আর দীপ যাচ্ছি এই রাইডে, ওয়ান ডে রাইডে। তো হঠাৎ করে প্ল্যান হলো, সকালবেলা পুজোর মরশুম, পুজোর ছুটি, সবই ছুটি আছে, বন্ধ আছে। তো ভাবলাম ঘরে বসে না থাকবো, যাই একটা ওয়ান ডে রাইড করে আসি। এই সকালে যাবো, বিকেলের মধ্যে চলে আসতে পারবো, এরকম রাইড করেই আসি। আমার বাইকটা আমি নিলাম না, তার কারণ আমি রিসেন্টলি যেহেতু আমি অরুণাচল প্রদেশ রাইড করেছি, তো রাইড করার পরে বাইকের হাত তো এতটা লম্বা রাইড, 3500 কিলোমিটার রাইড, তো বাইকের হাত তো একটু বিগড়াবেই। তো গাড়ি আমার এখনও সার্ভিসিং করা হয়নি, তারপর গাড়ি হয়ে আছে লিক। তো যে কারণে আমি আজকে আমার বাইক, আমার ব্ল্যাক বিস্ট হিমালয়ানকে আমি নিইনি। তো আজকে আমি নিয়ে যাচ্ছি দ্বীপের এক্সপালস 200। তো এইটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, এই বাইক চালিয়ে রাইড করা বেশ একটা নতুন নতুন ফিল হচ্ছে। তো আজকে আমার যে রাইডটা, তার মেইন রিজন হলো আমরা যাব পারমাদান ফরেস্টে। তো সেখানে যেমন আমরা একটা গুড টাইম স্পেন্ড করব, তার সাথে মেইনলি আমরা আছি কিছু ফটোশ্যুট করতে। তো আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে অনেক দিনই বেরোয়নি, বহুদিন আমার বেরোনো হয়নি। তো আজকে ভাবলাম যাই ওখানে একটু ফটোশ্যুট করে আসি। তো ওখানে কিন্তু অনেক রকমের বন্য জন্তু, জানোয়ার, প্রাণী অনেক কিছুই পাওয়া যায়। না, বাঘ নেই। তো সবই তোমাকে ধীরে ধীরে দেখাবো। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন যার বাইক তার হাতে হ্যান্ড ওভার করে দিলাম, পেছনে বসে আছি। সব সময় খালি বাইক চালাই, বাইকে চড়া আর হয় না। তো এখন আমি পেছনে আরামসে বিন্দাস মজা করে বসে বসে যাব, আমার ভাই বাইক চালাবে। তো আমরা আজকে যে রাস্তাটা দিয়ে যাবো, টোটালটাই হলো কিন্তু স্টেট হাইওয়ে। এখানে কিন্তু আমরা কোনো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাবো না। তো সেখানে টোটাল রাস্তাটাই এরকম সরু রাস্তা হবে, এরকম একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে যাবো। তো যে কারণে আমরা আজ কিন্তু হাইওয়ের মজাটা পাবো না, এই স্টেট হাইওয়ে দিয়েই যেতে হবে। তো যেই জায়গায় আমরা যাচ্ছি সেটা বারাসাত থেকে হলো মাত্র 74 কি 75 কিলোমিটার। মানে তোমরা বুঝতেই পারছো কতটা কাছে, যে দিনে গিয়ে দিনে কত ইজিলি চলে আসা যায়। তো আমরা পার করছি এই মুহূর্তে গুমা চৌমাথা। আর দেখতে পাচ্ছ পুরো রোডটাই বেশ কনজেস্টেড, যেহেতু মাঝখানে কোনো ডিভাইডার নেই, সে কারণে দুদিক দিয়ে গাড়ি আসছে। তবে এই রাস্তার একটা স্পেশালিটি হচ্ছে, রাস্তার দুপাশে কিন্তু বেশ বড় বড় পুরনো গাছ রয়েছে। ঘড়িতে সময় বরাবর 12টা, আর আমরা চলে আসলাম অশোকনগর রেলগেটে। ওই সামনে দিয়ে দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে, যে কারণে পুরো রেলগেট পড়ে পুরো জ্যাম হয়ে রয়েছে। চলে আসলাম আমরা হাবড়া রেলগেট, আর সামনেই হলো হাবড়া। তো ভাগ্য বলে অ্যাটলিস্ট যে এখানে গেট পড়েনি, নাহলে আবার সেই জ্যাম খেতে হতো, আবার দাঁড়িয়ে থাকো রোদের মধ্যে। এই দিক দিয়েও কিন্তু বসিরহাট বাদুরিয়া যাওয়া, যে মানে যে টাকি রোড, যে এটা কিন্তু টাকি রোড ক্রস কানেক্ট করে এই রাস্তাটা। দেখতে হচ্ছে বসিরহাট 37 কিলোমিটার, বাদুরিয়া 25। আর এই রাস্তাটা আমরা বাদিকটা ধরলাম, এই রাস্তাটা সোজা যাবে বনগাঁর দিকে। তো এখন হবে আমাদের ড্রাইভার চেঞ্জ। অনেকক্ষণ ধরেই পেছনে বসেছিলাম, পেছনে বসে বসে ঘাড় ব্যথা হয়ে গেছে। একটা রাইডে দুজনই রাইডার থাকার বা দুজনই বাইক চালাতে জানার, এটা কিন্তু একটা বেশ ভালো প্লাস পয়েন্ট। তো এরকম যদি এক্সচেঞ্জ করে করে শিফট করে করে চালানো যায় না,
তাহলে কোনো কষ্ট হয় না, লম্বা লম্বা রাইড টেনে দেওয়া যায়। এইখানে রাস্তাগুলো কিন্তু দেখেছো, পুরো বড় বড় গাছে পুরো ছায়া হয়ে রয়েছে। তো আমি এতক্ষণ ইচ্ছা করে গাড়ি চালাইনি, এতক্ষণ সিটি এরিয়া ছিল, মানে কনজেস্টেড এরিয়া ছিল না, তুই চালা। তো কনজেস্টেড এরিয়াটা পার হয়ে গেছে, তারপর আমি বাইক নিলাম ওর থেকে। আমিও হারাই আছি, হ্যাঁ, ওকে দিয়ে কনজেস্টেড এরিয়াগুলো পার করে নিলাম। এবার সুন্দর জায়গা আসলে এবার আমি নিশ্চিন্তে শান্তময় চালাবো। তো এই জায়গাগুলো না বেশ ভালো লাগে, যে পুরনো পুরনো গাছ সব দেখো, মোটা মোটা গাছ, মানে একটা গাছের বয়স 100 বছর ওপর হবে হয়তো। তো এখন গাড়ি চালিয়ে আসছে আসল মজা। রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা, পুরো দুপাশে গাছের ছায়া পুরো ঢেকে আছে। আর এখানে ট্রাফিকের প্রেশারটাও কম, তো মোটামুটি স্পিডও তোলা আছে। এই মুহূর্তে আমরা রয়েছি জলেশ্বরে, আর এখান থেকে দেখা যাচ্ছে পেট্রাপোল বর্ডার 24 কিলোমিটার। মানে পেট্রাপোল মানে হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, যেটা বাংলাদেশে বেনাপোল নামে পরিচিত, আর ইন্ডিয়াতে পেট্রাপোল নামে পরিচিত। আমরা রয়েছি এই মুহূর্তে গাইঘাটা বাজারে, আর সামনে দেখতে পাচ্ছ পুজোর প্যান্ডেলের লাইটিং, পুরো একটা উৎসব ফিল চারিদিকে। সামনে কিছু একটা আমরা খাল ক্রস করছি, দেখো নদী বা খাল যাই হোক কি সুন্দর, জল বেশ কিন্তু পরিষ্কার এখানে। আবার হয়ে গেল আমাদের ড্রাইভার চেঞ্জ, যার গাড়ি আবার তার হাতে চলে গেল। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার পর সে অনেকক্ষণ তো সেলফ মারছে, গাড়ি কোনো তো স্টার্ট নিচ্ছে না, কিক মারছি গাড়ি স্টার্ট নিচ্ছে না, কী সমস্যা কিছুই বুঝতে পারছিলাম না কি হলো। তো আমরা গ্যারেজ দিকেই যাচ্ছিলাম। তো এই জায়গা থেকে গ্যারেজ আরও প্রায় 1 কিলোমিটার দূরে। তো হঠাৎ করে মাথায় আসলো, গাড়ি গিয়ারে ফেলে গাড়ি হাত দিয়ে ঠেলে যে স্টার্ট করার চেষ্টা করলাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমার ভাগ্য বল গাড়িটা স্টার্ট হয়ে গেল, আমাদের রাইডটা আর কম্প্রোমাইজ হচ্ছে না, রাইড কন্টিনিউ হচ্ছে। যাওয়ার পথে ঠিক এরকম আমরা সিনারি পাচ্ছি, দুদিকেই জলা জমি, কচুরিপানা, আর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো গাছে ছাওয়া, পুরো ছাতার মতো ঘিরে আছে। এরকম যে প্রত্যেকটা রাস্তা হতে পারতো না, কত সুন্দর হতো একবার ভাবো। তো ঘুরতে সময় এখন 1:25, আর আমরা চলে আসলাম বনগাঁতে। তো বনগাঁতে এসে আমরা চলে আসলাম এই সামনে আফরিন বিরিয়ানি। আগে লাঞ্চটা করিনি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা দুজনে অর্ডার করলাম 2টো চিকেন বিরিয়ানি। আমরা যাচ্ছি পারমাদের ফরেস্ট, আর বিরিয়ানির প্রাইস নিয়েছে 110 টাকা। বল না। তো লাঞ্চ করেই আমরা চলে যাচ্ছি এখন পারমাদান ফরেস্টের দিকে। এই যে রাস্তাটা, এইটাই কিন্তু যায় বাংলাদেশ বর্ডারের দিকে। এই হলো বনগাঁর ওয়াচ টাওয়ার। তো আমরা এখান থেকে ডান দিক ঢুকে যাবো। অ্যাকচুয়ালি আমরা এই দিয়ে আসার কথা, কিন্তু আমরা রাস্তা ভুল করি, যে কারণে আবার এই দিয়ে ঢুকে এখন ডান দিকে যাবো আমরা। তো এই দিকে ডান দিক গিয়ে আমরা যেটা একদম পুরো সোজা, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে। এইখানে দেখো দক্ষিণেশ্বর আদলে বেশ সুন্দর একটা কিন্তু মন্দির তৈরি হয়েছে। তো আমরা এই মুহূর্তে হচ্ছে কলম বাগানে, আর কলম বাগান থেকে ঠিক এই দিক দিয়ে ডান দিকে আমার ঢুকে যেতে হবে। ডান দিকে ঢুকে আবার আমার ডান দিক যেতে হবে। আর এক্ষুনি মাইলস্টোনে দেখলাম এখান থেকে পারমাদান ফরেস্ট হলো মাত্র 8 কিলোমিটার। তো আমরা এই মুহূর্তে চলছি পুরো গ্রাম্য রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ এদিকে পুরো চাষের জমি, পুকুর, পিওর গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। যেদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু মধ্যে কোনো সবজি বা শাকের চাষ হচ্ছে, সব পরপর এই ধান চাষ এখানে, তার মাঝখানে রজনীগন্ধা ফুলের চাষ। আর এখানেও ওই হাল চালিয়ে রেখেছে, বোধহয় কিছু চাষ করবে। সামনে কলা বাগান দেখতে পাচ্ছ। আমরা কিন্তু অলরেডি ফরেস্ট এরিয়ায় ঢুকে পড়েছি। এদিকে কিন্তু পুরো জঙ্গল, আর ম্যাপেও দেখা যাচ্ছে কিন্তু গেটটা সামনেই। তো আমরা চলে আসলাম এই মুহূর্তে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্টে। এ তোমরা দেখতে পাচ্ছ ওপরে, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। আর এই হলো এখানকার টিকিট ঘর। তবে আমাদের ভাগ্য খারাপ যে এরকম একটা নোটিশ ছিল, এটা আমরা জানতাম না। এই যে প্রত্যেক 1 মার্চ থেকে 31 অক্টোবর অবধি প্রত্যেক বৃহস্পতিবার অভয়ারণ্য ফরেস্ট বন্ধ থাকে। তো এই ইনফরমেশন আমার কাছে ছিল না, তো যে কারণে ঢুকতে পারছি না, পুরো গেট বন্ধ। সত্যিই খারাপ লাগছে, এত বছর পরে আসলাম। আজকে আমি কলেজ লাইফের পরে আজকে ফার্স্ট টাইম আসলাম, তাই এন্ট্রি পাচ্ছি না।
তো যাই হোক, ভাগ্যে নেই। তো ঠিক আছে, যাই হোক, এটাই সব কিছু না, এর পরেও আরও ঘোরার জায়গা আছে। এই আমরা ফরেস্টের পাশ দিয়ে বোটিং করতে পারবো, তো সেই অপশানও আছে, তো সেখান থেকেও আমি তোমাকে দেখাতে পারবো। তবে হ্যাঁ, এটা কি যে যেটার কারণে এসছি ফটোগ্রাফি করতে, এসছি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, সেটা আমাদের হচ্ছে না। তো সামনে ওই দাদাদের সাথে আমরা যাচ্ছি নৌকা বিহার করতে। এটা কত বড় ফরেস্ট? এটা মোটামুটি 5 কি 10 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এক্স্যাক্ট এটা আমি জানি না, সামনে লেখা ছিল। আর এই যে এটা হলো ইছামতি নদী, এই নৌকা করে আমরা যাব। এইটাও কিন্তু এদিকে একটা ফরেস্টে এন্ট্রি একটা গেট ছিল, এখন দেখলাম বন্ধ করে দিয়েছে। কি সুন্দর লাগছে ওই পাড়ে, কিন্তু পুরো চাষের ক্ষেত। কোন নৌকাটা এটা? নৌকার মধ্যে আছে লিক। চলে এই দাঁড়টা নৌকায়, কিন্তু চড়ার আলাদাই মজা। এক্সপিরিয়েন্স আছে, ছোটবেলায় চলেছিলাম। কাকা নৌকা আনছে। আর এই দিকে হলো, এই জঙ্গলটাই হলো বারমুদান ফরেস্ট। আর ভিউটা ঠিক এই রকম, দেখো পুরো জলের মাঝখান দিয়ে মনে হচ্ছে গাছ উঠে গেছে। এই গাছগুলো দেখো পুরো মনে হচ্ছে জলের মাঝখান দিয়ে। এদিকে দীপও ভিডিও করছে, এদিকে আমিও ভিডিও করছি। কাকা বলছি, তোমার ভিডিও হচ্ছে, কত করে তোমার এটা, তোমার নৌকা কত করে পড়ছে একটু বলে দাও। 100 টাকা করে এক একজন মাথা পিছু। তো এখানে নৌকায় 100 টাকা করে পার হেড, এখান থেকে বারমুদান ফরেস্ট থেকে নীলকুঠি অবধি ঘুরিয়ে আবার নিয়ে আসে পার হেড। তো আমরা দুজন যাচ্ছি, আমার দুজনের 200 টাকা লাগছে। তো আমরা যাচ্ছি একদম জঙ্গলের কোরিয়ার পাশ দিয়ে, দেখতে পাচ্ছি বাদকের জঙ্গল, আর পুরো নিশ্চুপ এখানে। এই কাকার জলের ছলার ছলা ছোটো ছোটো একটা শব্দও নেই। জলটা কি শান্ত, জলের কোনো স্রোতও নেই, ওদিকে জঙ্গলের আওয়াজ পাওয়া যাচ্ছে ওখান থেকে। তোমরা যদি এখানে আসো না, আমি রিকমেন্ড করবো অবশ্যই এই নৌকা বিহারটা কিন্তু করবে। খুব বেশি কস্টিং কিন্তু না, কিন্তু খুব ভালো একটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে এখানে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানটায় পুরো ফরেস্ট এরিয়া, পুরো নেট দেওয়া আছে। কাকা এরকম জায়গায় দাঁড়াতে পারো, কাকা এরকম জায়গায় দাঁড়াতে পারো, এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা আর কি ফরেস্টে আমরা ঢুকতে পারবো না, তো চেষ্টা করছি যে ফরেস্টের গা ঘেঁষে যেহেতু আমরা যাচ্ছি, তো সেরকম কোনো একটা ভালো জায়গা পেলে, সামনে বলো কাকা একটু ভালো জায়গা আছে, তো ওরকম জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ফটোশ্যুট করা যায়। পাখি আছে ভালো ভালো এখানে, বুঝলে? তো এই দেখো ওই জায়গাগুলো, পুরো গাছগুলো, জলের লেভেলটা বেড়েছে, গাছগুলো পুরো জলের উপর দাঁড়িয়ে আছে। আর আমি এখান থেকে বসে কোনো পাখি পাই কিনা চুপচাপ এটা, আর একটু শান্ত, মানে ভালো মতো খেয়াল রাখলে কিন্তু এখান থেকে হয়তো হরিণ ফরিণ দেখতে পারবো, তো সে পাখি দেখতে পাবোই। দেখি কোনো ভালো পাখি পাই কিনা। আর আজকে মেইন ফটোগ্রাফির জন্য এসেছি, অ্যাটলিস্ট একটা যদি ফটো না পাই তাহলে আশা পুরো বৃথা হয়ে গেল। আচ্ছা, ওই নীলকুঠির ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ঘর আছে, ওটার কারণে কি এটার নাম বিভূতিভূষণ, নাকি আর কোনো কারণ আছে? এখানে উনি এই ফরেস্ট ওনার চার্জে ছিল ওনার। আচ্ছা, উনি এখানকার ইনচার্জে ছিলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকা, এখানে কত হরিণ আছে তাও তোমার আনুমানিক? এখন এখানে 400 মতো আছে। 400 হরিণ। আর কি কি আছে এখানে হরিণ ছাড়া? হরিণ আছে, পাখি পকল আছে, ম্যাকো আছে। না, ম্যাকাও তো ওখানে চিড়িয়াখানার মতো ওখানে আটকানো। আমি বলছি এমনি ছাড়া, মানে বড় প্রাণী কি আছে হরিণ ছাড়া? পাখিটা কি আছে সেভাবে দেখা যায়, তাছাড়া তো কোনো। ওই সামনে দেখেছিলাম একটা বোর্ডে নীল গাইফাইয়ের ছবি দেওয়া ছিল, ওগুলো কি আছে? নীলগাই এখানে নেই। আচ্ছা আচ্ছা। নীলগাই আছে বাইরে, না ওই বোর্ডের মধ্যে ছবি দেওয়া ছিল। বোর্ডে থাকবে, এখানে নেই। আচ্ছা আচ্ছা। কাকা বলছো নীলকুঠি ওনাকে বলে কি ভূতের ইয়ে? ভূতের বাড়ি। মানে কি হয় কাকা ওখানে? ওখানে নীলকুঠিতে আগে ইংরেজদের সেই চাষ টাস করতো, তাদের অত্যাচার করতো, সেখান থেকে সেই ভূত
অত্যাচারের ইয়েতে কিছু লোক মারধর করতো না, হ্যাঁ হ্যাঁ। তাতে সেই ভূতের বাড়ি। না এখন এমনি কিছু কি দেখা যায় বা বোঝা যায়, মানে গেলে বোঝা যায় কি? না, বোঝা যায় না। মানে কোনো মানে এখন কি হয় ওখানে গেলে, মানে রাত্রেবেলা কোনো আওয়াজ ফাওয়াজ আমি শুনেছি অনেকের থেকে। আগেকার সময় যারা চাষি ওটা ছিল, হচ্ছে ভুল ভ্রান্তি, যদি কোনো সময় শুনতে পারো সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা, আগে যারা চাষি ছিল হ্যাঁ, তাদেরকে ওই জোর জবরদস্তি করে ওই নীল চাষ করানো হতো। চাষ করাতো। এবার যারা নীল চাষ করতে চাইতো না তাদের জমি তো কেড়ে নিত, হ্যাঁ, তারপর সত্যি জমি তাদেরকে কেড়ে মেরে নিয়ে- ওই জমিতে পুঁতে রাখতো, তাই তো? হ্যাঁ, এই থেকে ওই নাম হয়েছে নীলকুঠি, তাই? হ্যাঁ। ওখানে ভূত আছে তাই এই নীলকুঠিতে, খুব ফেমাস। যাওয়া যাবে হ্যাঁ নীলকুঠি যাবো তো আমরা। এখন? হ্যাঁ চলো তাহলে। ওখানে তো নিয়ে যাচ্ছে। তো এখানে কয়েকজন জেলে ভাই এখানে মাছ ধরছে, বাঁশ ফাঁস খাটি এখানে মাছের বোধহয় ফাঁদ পেতেছে। এই জঙ্গল সত্যি বলছি এত লোভ লাগছে না এই জায়গাটা দেখে ঢুকতে, কিন্তু টাইমিংটা ভুল। এই সামনে একবার ভিউটা কি সুন্দর, পুরো মাঝে সুন্দরবন এরিয়া। আর সামনে দেখো সব ট্যুরিস্টদের জন্য সুন্দর সুন্দর বোট করে রেখেছে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এই বোটেই বেশি এনজয় করছি। তো আমরা ঢুকতে যাচ্ছি নীলকুঠির ঘাটে, ওই সামনে নীলকুঠি, আর এই ঘাটে আমাদের নৌকাটা লাগাবে। চারদিকে একবার তাকিয়েও কি সুন্দর, আর কত পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখানে। চলে আসলাম ঘাটে, এখন আমাদের ধীরে ধীরে নৌকা লাগানো হচ্ছে ঘাটের মধ্যে। সুন্দর বড় বড় নৌকা সাজানো, কি সুন্দরটা লাগছে এখানে। তো এই উঠে পড়লাম আমরা ঘাটে, আর যা বুঝতে পারলাম এই নীলকুঠি এখন একটা পিকনিক স্পটে পরিণত হয়েছে। আমি লাস্ট টাইম যখন আসলাম তখন কিন্তু এই গেটগুলো ছিল না, আর পুরো ওপেন ছিল জায়গাটা, লোকজনও সেরকম খুব একটা আসছে না। আমি লাস্ট টাইম এসে সেই বহু আগে, সেই 2016 দিকে আমি লাস্টে এসেছি, মানে প্রায় 9 বছর হয়ে গেছে আমি এখানে আসলাম। আর সবথেকে বড় কথা, নীলকুঠি এটা কিন্তু এখানকার একটা বড় অ্যাট্রাকশান। তার কারণ হচ্ছে এই নিয়ে কিন্তু প্রচুর গল্প আছে। এই নীলকুঠি নিয়ে কিন্তু প্রচুর ভৌতিক কাহিনী এখানে রটানো আছে। আমি জানি না, কিন্তু ইনফ্যাক্ট এখানকার যে মঙ্গলগঞ্জ বলে যে রিসর্ট আছে সেখান থেকে রাত্রেবেলা নাকি এরা ভূত এক্সপিডিশনে রাত্রেবেলা নিয়ে বেরোয়। তো এই সব শুনেছি আমি। তো এই ঢুকতে যাচ্ছি আমরা নীলকুঠিতে। দেখো দেখতেও কিন্তু পুরো ভূতের টাইপ। দেখি দু এক পিস ভূত যদি আমার দেখা দেয় তো ভালো। দেখো একবার ভেতরটা, এই হলো ছাদ পুরো ভেঙে গেছে, তাই না? ছাদের যে স্ট্রাকচার পুরো রয়েছে। সিরিয়াসলি এখানে কিন্তু রাতেরবেলা আসতে সত্যি ভয় লাগতে পারে। আমি জানি না উপরে যাওয়ার রাস্তা কোনটা, মনে হচ্ছে এটাই। দেখেছো কি অবস্থা, সাপ খোপ থাকা কিন্তু খুব স্বাভাবিক। এরকম গলিগালা দিয়ে আগের বার তো এটা দিয়ে গিয়েছিলাম, জানি না এখনো এই রাস্তাটাই কিনা, মনে হচ্ছে তাই। দেখতে পাচ্ছি এখানে দু এক পিস ভূত থাকা অসম্ভব কিছু না। দেখো এদিকে কি অবস্থা, এটা প্রচুর ঐতিহাসিক এটা, কিন্তু ওপাশটা যাবো কি করে সেটা ভাবছি আমি। এই দিয়ে তো যাওয়াটা সম্ভব না। দেখি উপরে আর কি আছে। ও এখানে ডেড এন্ড। তো ছেলেগুলো কোন দিক দিয়ে উঠলো? না রে ওইদিকে উঠতে পারিনি, রাস্তা সিঁড়ি ভাঙা ওইদিকে। এই দিকটা মনে হয় রাস্তা থাকতে পারছে আমার দিকটা। দেখি গিয়ে দেখি। সেখানে দেখো পুরো পরিষ্কার, এগুলো পুরো ক্লিন করা মনে হচ্ছে। এখানে যেন গোলাপ ফুল ছিটিয়েছে। বাহ, ভূতেরাই প্রেম করতে এসছে নাকি মানুষ করতে এসছে? এটা ডাকঘর ছিল নাকি? দেখো এরকম একটা সাইন। বাবা এদিকগুলো দেখো, যা বুঝতে পারলাম আমাদের করতে হবে ডেয়ারিং, এখান দিয়েই ক্রস করে যেতে হবে। তো আবার আমাদের এই ভুতিয়া জায়গার মধ্যে আবার পার হতে হবে এই এরিয়াটা, ঠিক এইভাবে আমাদের পার হতে হচ্ছে। দ্বীপ সাবধানে, হ্যাঁ। এগুলো শুধু ভেঙে গেছে, তো সেরকম উপায় নেই।
পার হওয়ার। আর এই গলিটা কিন্তু সত্যি পুরো ভুটিয়া গলি। আমি জানি না এই গলিতে এটা তো একটা সময় ইউজ হতো, তো এরকম সরু সিঁড়ি দিয়ে আমি জানি না একটা সময় তো এটা ইউজ করতো, তখন কি করে ইউজ করতো এত সরু সিঁড়ি দিয়ে কি করে উঠতো জানা নেই। মানে আমি দেখেছি এইটা কি করে এত সরু হয় সিঁড়িটা, দেখতেই অলরেডি পুরো ভুতিয়া এরকম একটা ফিল আসছে। বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে আমরা আবার চলে আসলাম নৌকাতে। তো কাকা আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর এখন ঘুরতে সময় 4:15, কিন্তু রোদ কিন্তু অলরেডি একটু কমে গেছে, পরন্ত বিকেল। জঙ্গলে তো আমরা ঢুকতে পারিনি, তো কাকাকে রিকোয়েস্ট করাতে কাকা কিন্তু ঠিক জঙ্গলের পাশে কিন্তু আমার দাঁড় করালো। তো আমরা একদম এখন জঙ্গলের পাড়েই দাঁড়াচ্ছি। তো দেখবো এখানে যদি কিছু ফটো পাওয়া যায়, কোনো ওয়াইল্ড লাইফ পাওয়া যায়, সেটা আমরা চেষ্টা করে দেখবো। আর এইখানে দেখো চারিদিকে কিন্তু আমরা এখন গাছের মধ্যেই ঢুকে গেছি, দেখতে পাচ্ছি না জলের উপর দিয়ে। আর ওই যে ফেন্সিং দেখা যাচ্ছে, ওই ফেন্সিংয়ের ভেতরেই সব হরিণ বা আদার যে ওয়াইল্ড লাইফ যেগুলো আছে সেগুলো ওখানেই রয়েছে। আমরা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আর আমার পিছনে সূর্যটা ডুবতে বসেছে ধীরে ধীরে। সূর্যটা দেখো এই সময় ওয়েদারটা কি মায়াময় লাগছে। আর এই ভিউ পেতে গেলে কিন্তু অবশ্যই এখানে আসতেই হবে, খুব একটা দূরে না, দিনে গিয়ে দিনে আসা যায়। আমরা ঘর থেকে বেরোলাম প্রায় 11টা সাড়ে 11টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 4টে কি সাড়ে 4টে কি 5টা বাজে, এখন মোটামুটি ঘরে 8টার মধ্যে ঢুকে যাবো। তো এতটাই কাছে, এত সুন্দর একটা জায়গা। তো এত কাছাকাছির মধ্যে তোমাকে এত ভালো জায়গা কিন্তু এক্সপ্লোর করে হয়তো তোমরা খুব কমই পাবে ইন্টারনেটে। তো এইরকম ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো আমার চ্যানেলটা যারা যারা এখন তোমরা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি সবসময় এরকম অফবিট জায়গায় তোমাকে দেখানোর চেষ্টা করি। তো কমপ্লিট হয়ে গেল আমার নৌকা বিহার, আর আমরা এই মুহূর্তে নৌকা ছেড়ে উঠে এই রাস্তা দিয়ে যাবো। এই দিকটা হচ্ছে জঙ্গলের রাস্তা, জঙ্গল এরিয়া, আর দূরে মিউজিক বাজছে ফুল সাউন্ডে। তো যাই হোক কাকা, যদি কেউ আসতে চায়, এসে যদি তোমার এখানে নৌকা করে ঘুরতে চায়, তোমার নাম্বারটা একটু বলে দাও সাবস্ক্রাইবারদের। 7070 7074 53 52 59 53। আরেকবার বলছি 7074 52 525953। ঠিক আছে, তো তোমরা এই নাম্বারটা সেভ করে রাখতে পারো। তো তোমরা আসলে কাকা ফোন করবে, এই নাম্বারে ফোন করে এখানে তোমরা নৌকা বিহার করতে পারবে। তো কাকারা আমার থেকে নিল ওই 100 রুপিস করে পার হেড। খুবই ওর দিয়ে একটা জার্নি ছিল, পুরো এখান থেকে নীলকুঠি ঘুরিয়ে আনলো, ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলো। আর নীলকুঠির ওখানে মোটামুটি আমাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইমও দিয়েছে আমাদেরকে ফটো তোলার জন্য। এই ছিল আজকের মতো ভিডিও। তো আমরা আমাদের ফার্স্ট ঢুকতে পারিনি ঠিক, বাট ওর আশেপাশটা কিন্তু বেশ সুন্দর ঘুরলাম। তো ভিডিওটা তোমার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে সামনে একটা খুব ভালো সিরিজে। তো এখন গুড বাই।